চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা রবিন বসাকের কাছে। আবারও ফিরে এলাম। শুরুতেই বলছিলাম যে একজন মঞ্চ নির্দেশক এবং অভিনেতা হিসেবে আপনি কাজ করছেন এবং অভিনয়টা মঞ্চে সেই সাথে পর্দায় সবখানেই আমরা আপনাকে এখন দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে একদম যদি শুরুর সময়টায় ফিরে যাই, একজন অভিনেতা হয়ে ওঠা বা মঞ্চের সাথে যাত্রাটা আসলে শুরু হয়েছিল কিভাবে? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, মানে আমি পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, তো তখন থেকেই আমার মনে আরও একটা সুপ্ত বাসনা ছিল যে আমি মঞ্চে কাজ করব বা মঞ্চের কাজ সবসময় আমাকে টানতো। তো আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছিলাম তখন আমি আমার জেলা কিশোরগঞ্জে একটা ওয়ার্কশপ করেছিলাম নাটকের উপর। তো ওখানে যে ম্যাডাম ছিলেন ওনাকে এসে ঢাকায় এসে বললাম যে আমি তো মঞ্চে কাজ করতে চাই। তো উনি আমি এখন যে গ্রুপে কাজ করছি থিয়েটার, সেখানে নিয়ে গেলেন এবং শ্রদ্ধেয় রামেন্দ্র মজুমদার কাছে নিয়ে গিয়ে বললেন যে স্যার এই ছেলেটা কাজ করতে চায়। তো এভাবেই আমি গ্রুপের সাথে যুক্ত হওয়া। তারপরে আসলে এই আমি আস্তে আস্তে আরও নিজেকে বা কী বলে যে প্রশিক্ষিত করার জন্য বা আরও শেখার জন্য আমি থিয়েটার স্কুলে ভর্তি হই। তো ওইখান থেকেই 2009 থেকে আমার এই যাত্রা শুরু আর কি। আচ্ছা, 2009 থেকে, অর্থাৎ এখন ইতোমধ্যে বেশ অনেকগুলো বছর, প্রায় 15 বছরের মতো হয়ে গেছে এর সাথে সম্পৃক্ততা। তো এই যে আমরা শুনি মানুষের কাছে যে থিয়েটারের নেশাটা নাকি কাটিয়ে ওঠাটা খুব কঠিন। হ্যাঁ, যদিও থিয়েটার থেকে প্রাপ্তিটা একেবারেই বলা যায় যে এটা অনেকটা কি বলবো, আর্থিকভাবে প্রাপ্তিটার জায়গাটা খুব কম বা সীমিত, তারপরেও যে ভালো লাগাটা, অন্তরের যে আত্মতৃপ্তিটা, সেটার কারণেই থিয়েটারের নেশাটা মানুষ ছাড়তে পারে না। আপনার ক্ষেত্রে আসলে কি ঘটেছে যে এই 15 বছর ধরে এই মাধ্যমেই রয়েছেন? আমি যখন মঞ্চে কাজ করতে আসলাম দেখলাম যে এখানে কাজ করতে করতে আসলে এই যে মঞ্চের যারা আমার সহকর্মী বা যাদের সাথে আমি কাজ করছি বা বড়দের সাথে যাদের সাথে কাজ করছি, এইটা একটা আলাদা পরিবার হয়ে গেল আমার জন্য। তো এই যে পরিবার হওয়া এবং সবার সাথে কাজ করা এবং প্রতিনিয়ত প্রতি মাসে শো করা, এবং আমি নিজ দল এবং দলের বাইরে যখন নিজ দলের কাজ করছিলাম, তারপরে আবার নিজের দলের বাইরেও আমাকে অনেকে কাজ করার জন্য উৎসাহিত করলো। তো এই যে সারাউন্ডিংটা গড়ে উঠেছে, এইটা থেকে আমি বের হয়ে যাবার কথা ভাবিও না, বা এই কাজ চলছে আর কি আমার। একজন অভিনেতা সেই সাথে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আসলে তার যে দায়বদ্ধতা সমাজের প্রতি বা দায়িত্বের জায়গাটা, সেটা আমার মনে হয় যারা থিয়েটারের সাথে সম্পৃক্ত তারা অনেক গভীরভাবে অনুধাবন করতে পারে এবং একটা ইতিবাচক প্রভাব সমাজে ফেলতে পারে। তো সেই জায়গা থেকে আপনার এরপর অভিনয় তো চলছে 2009 সাল থেকে, তারপর এক সময় এসে আপনি কখন নির্দেশনায় আসলেন? কখন? আমরা যারা মঞ্চে কাজ করি সবাই জানি যে মঞ্চে কাজ করলে মঞ্চের ওই চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই পর্যন্ত সবই করতে হয় নিজেদেরকে। তো আমি আমার গ্রুপের এবং বাইরের প্রোডাকশনে যেগুলোতেই কাজ করেছি সব জায়গায় ব্যাকগ্রাউন্ডের একটা জিনিসের সাথে আমি সবসময় যুক্ত ছিলাম, হয় কখনো কোরিওগ্রাফির সাথে বা কখনো কস্টিউম ডিজাইনের সাথে, কখনো সেট ডিজাইনের সাথে, কখনো বা প্রপস ডিজাইনের সাথে, তো এবং সহকারী নির্দেশক হিসেবে। তো এই কাজগুলো করতে করতে কখন একটা সুযোগ চলে আসলো, একদিন আমাকে আমাদের গ্রুপের শ্রদ্ধেয় রামেন্দ্র দাদা বললেন যে রবিন তুই এবার একটা উন্মুক্ত নাটক কর। তো এইভাবেই আসলে শুরুটা হলো। তারপরে সেটা এই যে 2024-এর শেষের দিকে আমি এই আমার গ্রুপ থেকে নির্দেশনার কাজটা করলাম, এবং সেই সাথে সেই একই সময়ে এই আমরা যে মলুয়ার প্রেম আখ্যা নাটকটা করছি গত 15 নভেম্বর যেটা শো ছিল, তো সেটায় যুক্ত হওয়াটা এরকম যে আমার বন্ধু শামীম আক্তার মুক্তা, আমরা দুজন মিলে নাটকটা ডিরেকশন দিয়েছি। ওর দল হলো মেট্রোপথ থিয়েটার। তো ও বলছিল যে রবিন আমরা এই একটা প্রোডাকশন করব যেটাকে একটু অন্যরকম ভাবে করতে চাই। এটা কি যে মলুয়ার প্রেম আখ্যান? আচ্ছা। তো এই যে ফ্লোরে গেলাম কাজ করতে করতে, যে কখন আমি ওই নির্দেশকের জায়গায় চলে গেলাম সেটা একটা বড় বিষয়। তো প্রথমেই মনে করি যে আমার অভিনয়টা দিয়ে আমার শেখার জায়গাটা শুরু হয়েছে, এবং ওখান থেকেই আমি তৈরি হয়েছি যে আসলে মঞ্চে কাজ করাটা কিভাবে করতে হয়। বাকি এই যে আমরা জানি যে কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী রামেন্দ্র মজুমদার এবং ফেরদৌসী মজুমদার তারা দীর্ঘদিন ধরে দলটিকে নিয়ে এগিয়ে চলেছে, সেই সাথে আমাদের থিয়েটার জগতে আরো অনেকগুলো দল আছে। তো সেই সব কিছু মিলিয়ে থিয়েটারের বর্তমান অবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমার যেটা মনে হয় যে শিল্পচর্চা কখনোই কোনো সহজ পথে যায়নি, এটা সবসময় একটা কঠিন পথ ছিল। আগে থেকেও যারা শিল্পচর্চা করে আসছে
যদি আমরা দেখি যে আমাদের মুক্তিযুদ্ধের পর 1972 সালে যখন এখানে মঞ্চ চর্চা শুরু হয়, তখন কি এত সহজ ছিল একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য মঞ্চে অভিনয় করা? তার পরিবার কি সহজেই তাকে দিয়ে দিত? তো এই সংগ্রামটা এখনও আছে, আমি একরকমভাবে বলবো। কারণ কি যে আমরা যারা কাজ করি, আমরা কিন্তু পরিবার থেকে বা বন্ধুবান্ধবের কাছ থেকে সবসময় শুনতে পাই যে তোমরা কেন যাও এই মঞ্চে কাজ করতে, কি পাও তোমরা মঞ্চে কাজ করে। কিন্তু এইটা যে কাজ করবে না তাকে বোঝানোটা কঠিন। এখনও এই অবস্থাটাই আছে। আমাদের যেটা দুঃখের বিষয় হলো যে পৃথিবীর অন্য সব দেশে থিয়েটার করাকে অনেক সম্মানের সাথে দেখা হয় এবং অভিনয় করাকে, নির্দেশনা কাজ, এই শিল্প মাধ্যমের কাজগুলোকে অনেক সম্মানের সহিত দেখা হয়, যেটা আমাদের এই যে 1972 সালের পরে দেশটা এগোচ্ছে, এটাও সাথে সাথে এগোবার কথা। কিন্তু আমার মনে হয় যে এখনও সেই মননটা, মানসিকতা মানুষের তৈরি হয়নি যে এটাকে আরও বেশি ভালোভাবে মানে গ্রহণ করবে, সেটা তৈরি হয়েছে কম, যেটা আমাদের জন্য দুঃখজনক। নিঃসন্দেহে সময় পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে শিল্প চর্চার এই ক্ষেত্রটিতে ওই চ্যালেঞ্জগুলো আসলে রয়ে গেছে, চ্যালেঞ্জের রূপটা পরিবর্তন হয়েছে, কিন্তু চ্যালেঞ্জটা আসলে থেকেই যাচ্ছে। তবে এই শিল্প মাধ্যমকে তারপরে ওই যে এগিয়ে নিয়ে যাওয়া যে সৈনিকরা আপনারা, তাদের প্রতি আসলে সাধুবাদ সবসময় থাকবে। আপনি বর্তমানে বেশ কিছু নাটকের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং সেই সাথে দুটো চলচ্চিত্রতেও আপনি কাজ করেছেন, একটু সেই প্রসঙ্গে শুনতে চাই। পড়াশোনা শেষ করলাম তার কিছু দিন আগেই, 2015 বা 16 দিকে একটা প্রাইভেট চ্যানেলে ওরা কিছু মানে একটা মেগা ধারাবাহিকের জন্য কিছু আর্টিস্ট নিতে চাচ্ছিল। তো সেখানে একটা বিশাল একটা অডিশন পর্ব ছিল। যেমন প্রথমে এক ধরনের বাছাই ছিল, 300 থেকে ওরা 150 করেছে। তারপরে আস্তে আস্তে এরকম একটা সর্ট আউট করে আমরা হয়তো লাস্টে হয়তো 30 জন মানুষ একটা 3 মাসের ওয়ার্কশপ করেছিলাম। সেখান থেকে আমরা অনলি 5 জন একটা মেগা ধারাবাহিকে চান্স পাই, এবং সেটা ছিল আমার অভিনেতা হিসেবে চাকুরি, মানে মাসিক আমি টাকা পেতাম সেখান থেকে অভিনয় করে। তো এটা আমার জন্য মানে খুবই আনন্দের ছিল যে আমি যে জিনিসটা চর্চা করছি বা যে জিনিসটা আমি করতে চাই, সেটার জন্য আমি পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়েছি। তো সেটা একটা টাইম পর্যন্ত ছিল। তারপরে তো সেই প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আবার অন্যভাবে মানে ফ্রিল্যান্সভাবে বা বিভিন্ন জায়গায় কাজ করা শুরু করেছি। একটি চলচ্চিত্রে কাজ করেছি, সেটার নাম হলো রূপ গাওয়াল। হাবিবুর রহমান হাবিব সেটার পরিচালক। সেখানে অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। আমাদের শ্রদ্ধেয় মাসুম আজিজ মারা গিয়েছেন, উনি ছিলেন আমার কো আর্টিস্ট। তারপরে চম্পা আপু ছিলেন এবং লিড কাস্টিংয়ে নিলয় ভাই, শিমলা আপু ওনারা ছিলেন। তো এই চলচ্চিত্রটি একই অবস্থা, আমি অডিশন দিয়েছিলাম, ওনারা আমাকে নিয়েছে। তো তারপরে আসলে এই চলচ্চিত্রটা করার পর আমি আসলে ওইরকম কোনো ভালো হয়তো চলচ্চিত্রের কাজ করিনি বা হয়ে ওঠেনি। তারপরে আরও একটি কাজ করেছিলাম, সেটা করেছিলাম এই কারণে বলছি যে কারণ ওই কাজটি এখনও রিলিজ হয়নি। দ্য আই নামে একটা কাজ করেছি, এখনও আমার একদিন আমাদের পরিচালক ভাইয়ের সাথে কথা হলেন, বলে যে চিন্তা আছে এটা রিলিজ হবে। সো এটা করেছিলাম বলছি আর কি, তো এটা এখনও রিলিজ হয়নি। এই যে পরিবর্তনগুলো মঞ্চ এবং স্ক্রিনের যে অভিনয়, সেখানে আপনি কি কোনো পার্থক্য অনুভব করেন কিনা? মিডিয়াম অনুযায়ী তো পার্থক্য আছে অবশ্যই। একটা হলো টেলিভিশন, যেটা আপনি ঘরে বসে দেখছেন, একটা হলো বড় পর্দা, যেটা আপনি হলে যেয়ে দেখবেন, আর একটা হলো মঞ্চ, যেটা আপনি সরাসরি দেখবেন। খুব মানে নির্দিষ্ট এবং বিশেষ কোনো পার্থক্য আপনার কাছে যেটা উপলব্ধি হয় একজন অভিনেতা হিসেবে, এমন কিছু? আমি যেটা কাজ করতে যেটা মনে হয়েছে যে অবশ্যই আমি যখন স্ক্রিনে করব, সেটাকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলা, আরও বেশি জীবন ঘনিষ্ঠ করে তোলা যায় কীভাবে, সেটা অবশ্যই ওই মানে ক্যামেরার সামনেই সেই চেষ্টাটা থাকে। মঞ্চে কি হয় যে মঞ্চে হয়তো কিছুটা হয়তো আমরা যেহেতু অনেক বড় একটা স্ক্রিন, যেখানে একটা লং ফ্রেমই সবসময় থাকে, হয়তো কিছু সময় লাইটে আমরা চেঞ্জ করে ক্লোজ আপে যাওয়া যায়, কিন্তু মানে মোস্ট অফ দ্য টাইম কিন্তু একটা বড় একটা লং ফ্রেমে থাকে। তো ওখানে হয়তো অনেক কিছু চাইলেই একটু মিনিমাইজ করা যায়, হ্যাঁ হয়তো করা যায় না, কিন্তু পর্দা অ্যাক্টিং বা স্ক্রিন অ্যাক্টিং বা এখনকার ইউটিউব অ্যাক্টিং, ওরা তো মানে যেহেতু একদম হাতে মোবাইল নিয়ে মানুষ দেখছে, ও কিন্তু একদম ও যেটা বাসায় করে বা ও পাশের জনকে যেরকম থেকে সেরকমই চায় যে আমি আমার যদি জীবনে ঘটতো তাহলে আমি কি করতাম, ওইটাই চাই আমার মনে হয়।
বর্তমানে থিয়েটারে যদি বলি, আপনারা এই যে বিভিন্ন মঞ্চ নাটক করছেন, সেখানে দর্শকদেরকে কেমন দেখেন বা দর্শকদের মধ্য থেকে কি ধরনের সাড়া পান? সেই দর্শকদের মধ্যে তরুণ প্রজন্মের দর্শক কত কত শতাংশ থাকে? বিভিন্ন দলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, যেমন এর মধ্যে আমাদের যে নিজ দল, সেখানে দর্শক আসে। আমাদের লাভ লেটার্সের শো হলে তো অনেক দর্শক হয়, এবং যেহেতু মানে শ্রদ্ধেয় জনরা আছেন, তো সেখানে দেখা যায় যে বিভিন্ন শ্রেণীর দর্শকরা আসে। এবং লাস্ট যে শোতে আমি দেখলাম যে ইংলিশ মিডিয়ামে পড়া কিছু ছেলে মেয়ে আসছে, ওরা লাভ লেটার্স নাটকটা দেখতে আসছে, এবং সবাই দেখে খুব মানে আপ্লুত যে মানে দুইজন মানুষ বসে বসে অ্যাক্টিং করছে, পড়ছে, সেটাও যে মানুষের কাছে ভালো লাগে বা ওরা খুব ভালো লাগছে, ওদের কাছে ভালো লাগছে, সেটা একটা বড় বিষয় ছিল। প্লাস এই যে আমরা নির্দেশনা দিচ্ছি বা এই অভিনয় করছি, যে মৌলুয়ার প্রেম আখ্যান, আমি যে মানে সর্বশেষ যে অভিনয় করেছি, সেখানে বেশ ভালোই দর্শকরা ছিল, কিন্তু হয় কি সেটা কম, মানে আরও আমার মনে হয় যে আরও সম্পৃক্ততা হওয়া উচিত বা আরও সম্পৃক্ত হওয়া উচিত, যারা আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদের আসা উচিত বেশি বেশি করে। কারণ এই যে আমরা মঞ্চে কাজ করছি, কাদের জন্য করছি? দর্শকের জন্য করছি, বা শিল্প মাধ্যম চর্চাটা কার জন্য করা হয়? আমি আরও একজনের জন্য করি যে এই জিনিসটাকে দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে। তো এবং এই যে তরুণ প্রজন্মের মানুষজন যারা আছে বা যারা আছে, তারা যদি এটা দেখে তাহলে কিন্তু মানে মানে খুব ভালো পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছায়। তো এইটার কিছুটা ঘাটতি আছে, কিন্তু আবার ঠিকঠাক মতো যেমন যদি প্রচারণা হয়। হ্যাঁ, আমি এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম যে এখন যেহেতু ডিজিটাল যুগ, তো ডিজিটালি যদি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি মঞ্চনাটকগুলোকে আরো বেশি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় আধুনিক প্রজন্মের কাছে বা তরুণ প্রজন্মের কাছে এটাকে আরো বেশি হয়তো পৌঁছে দেওয়া সম্ভব। সেক্ষেত্রে এই জায়গাটাতে হয়তো আরেকটু বেশি গুরুত্ব দেওয়ার একটা সুযোগ রয়েছে। আপনি নির্দেশনা তো দিচ্ছেন মঞ্চনাটকে, সেখান থেকে কি পর্দায় নির্দেশনা আসার ইচ্ছে আছে কিনা? নির্দেশনার কাজটা আসলে আমার কাছে সেকেন্ডারি। প্রথম আমার অভিনয়, যেহেতু আমি অভিনয়কে অনেক বেশি ভালোবাসি, তো এটা সুযোগ হলে কখনো করতে চাই বা করব। বা আমি আসলে এই মাধ্যমগুলোতে একটি কম্পোজিট আর্ট, মানে এখানে সব কিছুর সম্মিলন থাকে। তো আমি সবসময় বলতে চাই যে আমরা এই যে নাটক বলি, ফিল্ম বলি বা ছোট যে কাহিনীগুলো, একটি কাহিনী চিত্র বলতে চাই। তো আমি এর মাঝখানে এর আগে একটা মিউজিক্যাল ফিল্ম আমি ডিরেকশন দিয়েছি অলরেডি, পর্দায় মানে ভিজুয়ালের জন্য। তো সেটা আমার মনে হয় যে আমার একটা শুরু হয়েছে। তো জানি না সামনে কি আছে, কিন্তু প্রথম প্রায়োরিটি আমার অভিনয় করা। একদম ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমরা আসলে কষ্ট করে মঞ্চে অভিনয় করি বা স্ক্রিনে অভিনয় করি, সেটা দর্শকদের জন্য। মঞ্চের অভিনয়টা হয়তো আমরা সবসময় দর্শকদের কাছে নিয়ে যেতে পারি না, কিন্তু আমার আহ্বান থাকবে, বিশেষ করে ঢাকা শহরে যখন আমরা অভিনয় করি বা ঢাকার বাইরেও যখন যাই, আপনারা যখনই যেভাবে জানতে পান, আমাদের নাটকগুলো দেখতে আসুন। আমার নিজের গ্রুপ থিয়েটার, আমি অন্যান্য গ্রুপে কাজ করি, মেট্রোপথ থিয়েটার, এই নাটকগুলো দেখুন। আপনারা দেখলেই আমাদের এই কষ্ট সার্থক হবে। এবং সেই সাথে যারা ভিজুয়াল মাধ্যমে কাজ করেন, আমার আহ্বান থাকবে যে আপনারা মঞ্চে নাটকে দেখতে আসুন। আমরা যারা অভিনয় করতে চাই, তাহলে মানে আমরা আপনাদের সাথে কাজ করার সুযোগ পাবো এবং আপনাদের সাথে আমাদের একটা সংযুক্ততা তৈরি হবে। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে এই সকালের আড্ডায় যুক্ত হওয়ার জন্য। আশা করছি সামনের দিনগুলোতে আমরা আপনার আরো চমৎকার কাজ পাবো। অনেক ধন্যবাদ। বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই জায়গায় এসে কিছু বলবার সুযোগ করে দেবার জন্য। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ কবি ফ্রান্সিস স্কোয়ারলেসের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, সন্দেহপ্রবণ মন এক বৃহৎ বোঝা স্বরূপ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।